টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা পানির নিচে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফুলে উঠেছে নদ নদী। দক্ষিণ চট্টগ্রামের শঙ্খ ও ডলু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। ব্যাহত হচ্ছে যান চলাচল। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। আমরা কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই নাই। আর কেউ সাইকেলত নয়, ট্রাম তো নদে সাইকেলত কোনো কেউ নয়, কোনো নেতা নয়। আমাদের যে জনগণ এখন অতি বর্ষণে কবলিত আছে, তা অত্যন্ত দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করবে। আর উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ কক্সবাজারেও। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতঘর, ফসলের মাঠ ও চিংড়ির ঘের। এদিকে মৌলভীবাজারের মনু, ধলাই ও জুড়ি নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানের বাঁধে ভাঙন দেখা দেওয়ায় লোকালয়ে ঢুকেছে পানি। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সহায়তায় শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানানো হয়েছে। আশ্রয়ের প্রয়োজন হয়, আমাদের আশ্রয়ন বলতে এখানে আমাদের স্কুলগুলো রেডি আছে, যেখানে আমরা ইমার্জেন্সি ব্যবহার করতে পারবো। এছাড়া যদি কেউ পানিবন্দী হয়ে খাদ্য সংকট তৈরি হয় বা কারো যদি কোনো অসুবিধা, আমাদের শুকনো খাবার প্রস্তুত আছে, আমরা ইমিডিয়েটলি শুকনো খাবারগুলো দিতে পারবো। এক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, জরুরি সহায়তার পাশাপাশি নদী খনন, টেকসই বাঁধ নির্মাণ ও দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়নের। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী নুরুল কবির। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবস্থান করছি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের কেরানীহাটের একটু আগে কালিয়াস ইউনিয়নে আমি এখন অবস্থান করছি। আমি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি যেখানে অবস্থান করছি এখানে 15 থেকে 20 ফিট পানি এখনো জমির মধ্যে এখনো রয়েছে। চট্টগ্রামের টানা 7 দিনের বর্ষণে চট্টগ্রাম জেলার সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, লোহাগাড়া, বোয়ালখালী, ফটিকছড়ি থানার প্রত্যেকটি বাড়ির ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত হয়েছে। এখানে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের কেরানীহাটের একটু আগেই চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইন রয়েছে তারই পাশে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই 7টি উপজেলায় সম্পূর্ণ পানিতে যে নিমজ্জিত রয়েছে সেগুলো থেকে ত্রাণ তৎপরতা ও উদ্ধার তৎপরতার জন্য উদ্ধারের রেস্কিউ টিমের জন্য সেনাবাহিনীর কালকে যে 7টি উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তার এই ধারাবাহিকতায় যেগুলো প্রস্তুতি নিচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের হাসিপুর এলাকায় এখনো হাইওয়ে রোডের উপরে হাঁটু পরিমাণ পানি রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এটা কোনো নদী বা হাওর নয়, এটি একটি ফসলি জমি। এখান থেকে আমি আপনাদেরকে সর্বশেষ অবস্থান জানাচ্ছি। চট্টগ্রাম কেরানীহাটের পাশে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নুরুল কবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নুরুল কবির। আর দর্শক, এই মুহূর্তে বান্দরবান থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী তুহিন হোসাইন। জি, ধন্যবাদ আপনাকে। বান্দরবানে বন্যার পরিস্থিতি বলতে গেলে আজকে টানা 2 দিন কিন্তু বান্দরবানে তেমন বৃষ্টিপাত হচ্ছে না, তার কারণে কিন্তু পানি নামতে শুরু করেছে। বিগত কয়েকদিন ভারী বর্ষা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যেসব বান্দরবানের জেলায় বিভিন্ন নিম্ন অঞ্চল এবং পাহাড়ের পাদদেশে তলিয়ে গেছে সেগুলো কিন্তু এখনো তলিয়ে পানিতে প্লাবিত আছে। এখানে আমরা দেখেছি মানুষ কিন্তু এখনো চলাচল করতেছে বিভিন্ন নৌকার মাধ্যমে। এখানে বান্দরবানের সাথে আপনার প্রত্যেকটা উপজেলার সাথে কিন্তু যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে, কারণ বিভিন্ন রাস্তায় এখনো পানি
এবং গাছপালা পরে পাহাড় ধসের পরে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বান্দরবন থেকে যেটি একমাত্র চলাচল পথ চট্টগ্রাম, যেটা কেরানীহাট রোডে, সেই কেরানীহাট রোডেও কিন্তু এখনো পানি আছে এবং চলাচল বন্ধ। রাঙ্গামাটি রোডের সাথে চলাচল বন্ধ। এবারে কিন্তু বান্দরবনে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে কিন্তু সাধারণ মানুষও সেখানে গিয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটা দেখতে পেরেছি, তারা কিন্তু আসলেই সবাই এক কথায় নিম্ন শ্রমজীবী। তারা যেটা বোঝাতে চেয়েছেন যে বন্যা শেষ হলেও কিন্তু তাদের যে আর্থিক সংকট, সেটা কিন্তু কাটানো খুবই সম্ভব হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা পানিবন্দী রয়েছে তারা কিন্তু এখনো পানি সংকটে, যেটা বিশুদ্ধ পানি, সেই সংকটটা কিন্তু দেখা দিয়েছে। সেটা প্রশাসন পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে আজকে আমাদের 300 আসনের এমপি শাসিমপুর জেরি, তিনিও কিন্তু খাবার বিতরণ করেছেন এবং সেনাবাহিনী প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খাবার বিতরণ করা হয়েছে। কিন্তু যারা পানিবন্দী তাদেরকে কিন্তু দেওয়াটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তারা যতটুকু সম্ভব হচ্ছে তারা দিচ্ছে। বান্দরবানে এখন পর্যন্ত কিন্তু পাহাড় ধসের ঘটনায় 5 জন নিহত হয়েছে। তাছাড়া কিন্তু বড় ধরনের আর কোনো পাহাড় ধস ঘটেনি, ছোটখাটো পাহাড় ধস ঘটেছে। এই ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ বন্যার পরিস্থিতি। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে তুহিন হোসেন জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আর দর্শক, এবার মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত কয়েকদিন বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে অনবরত বৃষ্টির কারণে বাংলাদেশের মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে জেলার মনু এবং দলাই নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে জেলার রাজনগর এবং কমলগঞ্জ উপজেলায় ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে। এছাড়া আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে, যেখানে কয়েকদিন আগেই সেখানে একেবারে পানি শূন্য ছিল, কিন্তু এই মুহূর্তে বন্যার পানিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাকালুকি হাওর বন্যার পানিতে থই থই করছে। বন্যার সার্বিক বিষয়ে আমাদের কথা হয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে বন্যায় আক্রান্ত এলাকাগুলো তারা পরিদর্শন করেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম তারা কিন্তু শুরু করেছেন। সব মিলিয়ে বলা যায় যে এভাবে যদি অনবরত বৃষ্টি হতে থাকে এবং পাহাড়ি ঢল নামতে থাকে, তাহলে মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি আরো অনেকটা অবনতি হবে। এই ছিল মৌলভীবাজারের জুড়ি থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। মনিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার, যে কারণে জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ চলছে। সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮০তম বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি ডে 2026 দুটি ছাত্রী হোস্টেল ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা দেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিড ওয়াইফ নিয়োগ দেওয়া হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে আরও বিস্তারিত। দেশের চিকিৎসা সেবার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি ডে 2026 ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএমসি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান, তোলেন সেলফিও। প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরাও। পরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল শুধু একটি হাসপাতাল নয়, দেশের ইতিহাস, গণ আন্দোলন এবং চিকিৎসা সেবার এক অবিচ্ছেদ্য অংশ। চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে আন্তরিকতা ও মানবিক সেবার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লেই, এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায়, তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। সেরকম একটি পরিস্থিতিতে মানুষ আপনাদের কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন, এবং এই কথাটি আমি আমার জীবনেও এটি উপলব্ধি করেছি। প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোকে উন্নত করার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা প্রদানের আহ্বান জানান তারেক রহমান। হাসপাতালগুলোতে এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও 5,000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। পাশাপাশি শুধু তো ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী
যেগুলো আছে বিদ্যমান আছে সেগুলো শূন্য পদও দ্রুত সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। এ সময় অতি দ্রুত 1 লাখ স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছে, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। এছাড়া সেপ্টেম্বরের মধ্যে 5টি শিশু হাসপাতাল চালু, হাসপাতালগুলোতে সোলার বিদ্যুতের ব্যাকআপ, চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা ও আধুনিক যন্ত্রপাতি সংযোজনের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে খুব সম্ভবত সারা বাংলাদেশে প্রায় 600-র মতন উপজেলা আছে এবং এই 600 উপজেলার মধ্যে মাত্র 5টি উপজেলা আছে যেখানে 100 শয্যার হসপিটাল আছে। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং উত্তরাঞ্চলে জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। নগরীর জেলা স্কুল মাঠে দুপুর 2টায় সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সভাপতিত্ব করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এছাড়া এলডিপি সভাপতি অলি আহমেদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে 11 দলের সমাবেশ ঘিরে কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে? যে মহসিন, আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ জামাত ইসলামী সহ যে 11 দলের ঐক্য যে রয়েছে সেই 11 দলের যে রংপুর বিভাগীয় সমাবেশ সেটি বলা যায় যে দুপুর 2টার পর থেকে কিন্তু তাদের যে আলোচনা সেটি কিন্তু চলছে। এখন আমরা দেখছি যে স্থানীয় পর্যায়ে যে জামাতের এবং অন্যান্য যে 11 দলের যারা নেতাকর্মী রয়েছে তারা মঞ্চে বক্তব্য দিচ্ছেন এবং পাশাপাশি কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তারা কিন্তু আসলে ইতিমধ্যে মঞ্চে এসেছেন এবং যে জামাতে ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এখনো মঞ্চে আসেননি এবং বলা যায় যে এই যে 11 দলের যে সমাবেশ, এই সমাবেশ থেকে বক্তারা যেটি বলছেন যে বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং যে গণভোট, এই গণভোটের রায়ে বাস্তবায়নের জন্য কিন্তু তারা আসলে আজকের এই বিভাগীয় সমাবেশে কিন্তু তারা আসলে জড়ো হয়েছেন এবং সেখান থেকে কিন্তু বক্তারা বলছেন এবং যারা এই সমাবেশে এসেছেন তারা যেটি বলতে চান যে আসলে এই উত্তর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানাভাবে বঞ্চিত এবং বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু সরকার নানা উদ্যোগ নিলে বিগত সময়েও কিন্তু আসলে এই তিস্তা মহাপরিকল্পনা কোনোভাবেই কিন্তু বাস্তবায়ন হয়নি। এই কারণে কিন্তু আজকের এই সমাবেশ থেকে বক্তারা যেটি বলতে চায় যে এই উত্তর অঞ্চলের মানুষ আর কোনোভাবে বৈষম্যের শিকার হতে চায় না। তারা চায় যে বিশেষ করে এখানে কয়েকটি দাবি কিন্তু তারা তুলেছেন। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম হলো যে গণহত্যা, বিশেষ করে যে বলা যায় আজকের যেটি আসলে তারা যেটি বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ, জনদুর্ভোগ নিরসনের দাবিতে আজকে 11 দলের ঐক্যের যে দেশব্যাপী যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই অনুযায়ী রংপুর বিভাগীয় সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে। তবে আজকের কিন্তু আসলে বৃষ্টি শ্রাদ্ধ দিন বলা যায় যে আবহাওয়া অফিস থেকে যেটি তথ্য রয়েছে যে আজকে কিন্তু এখন যেটি দেখছি যে ক্যামেরার অ্যাঙ্গেলে যেটি বলা যায় যে মহাসমাবেশ স্থল কিন্তু মানে অনেকটাই আসলে ভরপুর ছিল, কিন্তু এখন এই যে বৈরী আবহাওয়ার কারণে এখানকার যারা বিশেষ করে কর্মী সমর্থক তারা কিন্তু আসলে এই সমাবেশ স্থল থেকে ত্যাগ করছেন। যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, এই কারণে কিন্তু তারা ইতিমধ্যে সেখান থেকে কিন্তু আসলে তারা চলে যাচ্ছেন অনেকেই এবং নির্দিষ্ট গন্তব্যে, কারণ বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই নামতে পারে। এবং এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং সভাপতি হিসাবে তিনি উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং এখানে বক্তব্য রাখার কথা রয়েছে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন এবং এছাড়াও বাংলাদেশ যে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সহ এপি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু 11 দলে তারা কিন্তু সেখানে বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। যেহেতু এই যে
গণভোট, এই গণভোটের রায় কিন্তু আসলে এই বর্তমান সরকার যেটি আসলে বাস্তবায়নের কথা থাকলেও সেটি কিন্তু বাস্তবায়িত হয়নি এখনো। এ কারণে তারা যেটি বলছেন যে যদি এই গণভোট যদি রায় বাস্তবায়িত না হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সহ এদেশের সাধারণ মানুষ আবার আন্দোলনে নামবে, এমনটাই হুঁশিয়ারি কিন্তু আমরা মঞ্চ থেকে যে আসলে স্থানীয় নেতাকর্মীরা তারা বক্তব্য রাখছেন। এছাড়াও মঞ্চে উপবিষ্ট রয়েছেন যে রংপুর বিভাগের যে জামাত ইসলামীর যে সংসদ সদস্যগণ রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা আসলে বক্তব্য রাখবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। এই ছিল আমার কাছে রংপুর বিভাগীয় যে আজকের 11 দলের যে বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, 11 দলীয় ঐক্য জোটের রংপুরের বিভাগীয় সমাবেশ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আবারও 3 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। বিজিবি জানায় ভোররাতে ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকা দিয়ে এই চেষ্টা চালানো হয়। বিএসএফ সদস্যরা একজন বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই 3 জনকে আটক রেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পুষিনের চেষ্টা প্রতিহত করে। বিজিবির উপস্থিতি টের পর পুষিনের চেষ্টা ব্যর্থ হলে ওই 3 জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, 25শে মার্চ ক্র্যাকডাউনের আগে অনুরোধ করা সত্ত্বেও স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হয়নি শেখ মুজিবুর রহমান। তখন মেজর জিয়াউর রহমানই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি প্রকৃত সত্য। দুপুরে রাওয়া ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন, 71-এর মুক্তিযুদ্ধ ছিল একটা পুরো জাতির যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে দেশকে বিভক্ত করা যাবে না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি 1971 সালে পাক বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধ শুরু না করত, তাহলে এই দেশ এখনো পাকিস্তান থাকতো। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানের আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান বাংলাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য। দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা শেষে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করেন, তাই এ কর্মসূচিকে অনিয়মের কোনো সুযোগ নেই। যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই ধরনের কৃষকই হোক সে মৎস্য, হোক সে সবজি চাষ, হোক সে ধান, সবাইকে কিন্তু আপনারা জানেন আমরা তাদেরকে কৃষি কার্ডের মধ্যে আমরা করিয়ে ফেলছি। বহুদিন ধরে একটা অভ্যাস আছে, লুটপাটের যে চরিত্রটা ছিল গত বহু বছর ধরে, ওই চরিত্রটার থেকে বহু লোক বেরোতে পারে না। এই গভর্নমেন্ট এই ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পাঠ্যপুস্তকের মেধাই মেধা নয়, ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও মেধা অর্জন করতে হবে। মেধাবী শিশু একদিন জাতির ভবিষ্যৎ। বিগত সরকার তাদের কর্মকাণ্ডের কারণে পালিয়ে ও হারিয়ে যায়, কিন্তু জিয়া পরিবারের সরকার হারিয়ে যায় না। সকালে বরিশালের গৌরনদী উপজেলা নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের 4 তলা বিশিষ্ট প্রথম তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। তারেক রহমানের সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, বাংলাদেশে এই 3 সরকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য, আমাদের ক্ষমতাটা বলে তা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই জন্যই বাকি সরকাররা সব পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাবাদের সরকার, জিয়া পরিবারের সরকার কিন্তু কখনো হারিয়ে যায় না।
ময়মনসিংহে বেড়েই চলেছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 61টি শিশুর মৃত্যু হলো। গত 6 জুলাই দুপুরে ময়মনসিংহের ত্রিশাল থেকে হামের লক্ষণ নিয়ে 3.5 মাসের ছেলে শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশুটি গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 30 শিশু।